নাহিদ ইসলামের পোস্টটি নিয়ে কয়েক ঘন্টা হয়েছে মাত্র, অনেক আলোচনা, গণমাধ্যমগুলো শিরোনাম করেছে সংবাদে। নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন, কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব মানে পিআর আন্দোলন যা জামায়াতে ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণের বিদ্রোহের প্রেক্ষিতে রাষ্ট্র সংবিধানের পুনর্গঠন নিয়ে যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া চলছিল সেটিকে বিপথগামী করা এবং জাতীয় সংলাপকে মূল প্রশ্ন থেকে সরিয়ে দেয়া। আনুপাতিক ভোটের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস। আমরা এমন মৌলিক সংস্কারকে ঘিরে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং জুলাই চার্টারের আইনি কাঠামোকে একটি সার্বজনীন জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা ছিনিয়ে নেয়, এটিকে একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে একে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, ছিল শুধুই কৌশলী প্রতারণা। আরো কিছু লিখেছেন। এই স্টেজে এসে আপনাকে প্রশ্নটা করতে চাই, জামায়াতকে আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন মির্জা গালিব। নাহিদের ভাষায় জামায়াতের এই কৌশলী প্রতারণা, দর কষাকষির হাতিয়ার, জুলাই সনদে এনসিপিকে মঞ্চের বাইরে রেখে স্বাক্ষর করে ফেলার মধ্য দিয়ে জামাত তা প্রমাণ করেছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে দুইটা কথা বলতে চাই। প্রথম পয়েন্ট হলো যে নিম্নকক্ষে জামাতের এজ এ পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল প্রপোজাল যে তারা পিআর চায় নিম্নকক্ষে, এইটা একটা ডিফারেন্ট ইস্যু। তার কারণ হলো যে এই ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনা হলো সংস্কার কমিশনের, সেখানে নিম্নকক্ষে পিআর ছিল না। এটা জামাতে যে পলিটিক্যাল পার্টি আলাদাভাবে বলছে, এটার প্রতি তাদের দাবি আছে, তারা জনগণের কাছে যাইতেছে, এক ধরনের আলাপ আলোচনা করতেছে। তো এর আগেও আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে নিম্নকক্ষে পিআর এর পক্ষে না, এটাকে আমি খুব ভালো প্রক্রিয়া বলে মনে করি না, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের উচিত এটা পলিটিক্যাল এজেন্ডা থেকে ড্রপ করা। এইখানে আমি একমত। কিন্তু নাহিদ ইসলাম যেভাবে এইটাকে ইস্যু করে আপনার জামাতের টোটাল পারফরমেন্সটাকেই এক ধরনের ষড়যন্ত্র আকারে দেখতে চাইতেছে, একটা রাজনৈতিক জায়গা থেকে মন্তব্য করতেছে। আমি যদি কোট আনকোট বলি, উনি বলছেন যে জামাত কোনো কার্যকর প্রস্তাব দেয় নাই, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে নাই এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার দেখায় নাই। আমি মনে করি এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি যদি সংস্কার কমিশনে জামাতের পারফরমেন্সকে দেখেন অনেকগুলো রিফর্ম প্রপোজাল এখানে আছে যেগুলোতে জামাত আনকন্ডিশনাল এগ্রি করছে। যেমন ধরেন জামাত উচ্চকক্ষে এগ্রি করছে, জামাত এগ্রি করছে উচ্চকক্ষে আপনার পিআর থাকবে। জামাত এগ্রি করছে যে সংবিধান সংশোধন উচ্চকক্ষে গেলে পরে 2/3 সেখানে ভোট লাগবে। সংস্কার কমিশন প্রপোজাল করছে 50% মেজরিটি হইলে হবে, কিন্তু জামাত সেখানে 2/3 চাইছে। তার মানে তারা সরকারি দল এবং বিরোধী দল একজন আরেকজনের সাথে কোঅপারেট করবে, সেটার ব্যাপারে তারা এগ্রি করে। জামাত এগ্রি করছে যে পিএম এবং দলীয় প্রধান, প্রাইম মিনিস্টার একই সাথে দলীয় প্রধান থাকতে পারবে না। জামাত এগ্রি করছে 70 অনুচ্ছেদে যে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারে না, এটা অর্থ বিল এবং সরকার গঠনের প্রক্রিয়া বাদে বাকি জায়গায় তারা ভোট দিতে পারবে, এটাতে তারা এগ্রি করছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতিরেকে, পরামর্শ ব্যতিরেকে অনেকগুলো নিয়োগ দিতে পারবে, এটাতে তারা এগ্রি করছে। 10% নারী কোঠা উচ্চকক্ষে থাকবে, এটাকে তারা এগ্রি করছে। নিম্নকক্ষে পর্যায়ক্রমে নারীদের সংরক্ষিত কোঠা 100 পর্যন্ত যাবে, এটাতে তারা এগ্রি করছে। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি প্রধান বিচারপতি হতে পারবে, এটাতে এগ্রি করছে। তো কোনোটাকে কি আপনার কাছে মানে বেটার রিফর্ম প্রপোজাল বলে মনে হয় না? এই কোনোটাকে কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া বলে মনে হয় না? এই কোনোটা কি আপনার মনে হয় না যে জুলাইয়ের পরে আমরা যে পরিবর্তন চাই সেই পরিবর্তনকে সাপোর্ট করে? তাহলে এই জায়গায় দাঁড়াইয়া শুধু জামাতের একটা পলিটিক্যাল প্রপোজালের সাথে ডিসএগ্রি করার কারণে কোন রাজনীতিবিদ যদি এই কথা বলেন আর একটা রাজনৈতিক দলের ব্যাপারে, আমি মনে করি এটা ডিসেন্সির খেলাফ, এটা এক ধরনের আপনার মানে পলিটিক্যাল নর্মের খেলাফ, এবং এগুলো ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন বা দলীয় ফ্রাস্ট্রেশন থেকে বক্তব্য আসে, ব্যক্তিগত হতাশা, দলীয় হতাশা থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে বলে আপনি মনে করছেন?